বা মেয়েদের খেলা প্রযোজ্য, ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলোকে বলা হয় বোধ। কি বলা হয়? বোধ। তাহলে আমরা কি করব, আমরা এই নামগুলোর পাশাপাশি তার জেন্ডারটাও কি বোধ বোধ উভয়, বোথ। ওকে। ছেলে মেয়ে উভয়কে বোঝায়। এখানে যে নামগুলো আছে নামগুলোর পাশে জেন্ডার আছে, তো আপনার এই নামগুলা একেবারে স্পেলিং সহকারে মুখস্থ করে ফেলবেন। এখন এটা মুখস্থ করার পর আমাদের কি কাজ, এই ফার্স্ট 3 কলামস এর মধ্যে থেকে আপনাদেরকে এক্সাম নেওয়া হবে কালকে। কিভাবে এক্সামটা নেব, আমি এখান থেকে 10টা নাম বলবো, 3টা কলাম থেকে যে কোনো 10টা র্যান্ডমলি বলবো। আপনারা কি করবেন, এই 10টা নাম একটা নির্দিষ্ট সময় দিব, সময়ের মধ্যে লিখে দিতে হবে। বুঝতে পারছেন? আপনি বলবেন, বানান সহকারে লিখতে হবে। হ্যাঁ, আমি মনে করলাম লিখলাম, বললাম অ্যারন, আপনি অ্যারন লিখবেন, AARON, অ্যারন। ঠিক আছে? এইভাবে নাম্বারিং করে করে লিখবেন। আমি 1 নাম্বার বলবো অ্যারন, আপনি 1 নাম্বার দিয়ে অ্যারন লিখবেন। আমি 2 নাম্বার দিয়ে বলবো এমোস, আপনি 2 নাম্বার দিয়ে এমোস লিখবেন। যেটা বলবো সেটাই লিখতে হবে, বাইরে থেকে কিছু লেখা যাবে না। তাহলে কালকে আমাদের হোমওয়ার্ক কি হলো, কি যে আমাদের কমন গিভেন নেমে 3টা কলাম। আমি আবার সবাইকে বলতেছি, আমরা যে কাজটা করব, আমাদের কাজের প্রধান এবং মূল ভিত্তি হচ্ছে মানুষের নাম, এবং মানুষের নাম যদি আমার মুখস্থ না থাকে বা জানা না থাকে, তাহলে কিন্তু আমি এখানে ভালো করতে পারবো না। ভালো বলতে এখানে আমি বেশি টাকা আর্ন করতে পারবো না। আপনাকে অবশ্যই কি করতে হবে, এই নামগুলো মুখস্থ রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। আপনাকে কাজ করতে গেলে ম্যাটেরিয়াল গুলো আপনাকে লাগবে। এই কাঁচামাল গুলো না থাকলে কিন্তু আপনি ওইখানে কোনো প্রোডাকশন করতে পারবেন না। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা পড়া রইল কালকে। এরপর আমরা একটু পিছনের দিকে ব্যাক করি। আমাদের গতকালকে যেটা ছিল, আমাদের গতকালকে আমরা কোন পর্যন্ত ছিলাম? জি পর্যন্ত, তাই না? জি স্যার, জি পর্যন্ত ছিল। এই জি পর্যন্ত ছিল। এই জি পর্যন্ত হওয়ার পর আমাদের এখানে কোনো সমস্যা আছে তো, যে আমি এখান থেকে এই লেটারটার মধ্যে কনফিউশন আছে কিংবা বুঝতে পারি নাই? এরকম যদি থাকে তাহলে আমি একটু আলোচনা করবো, যদি না থাকে তাহলে আমরা নেক্সট চলে যাব। ওকে, তাহলে আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে এইচ। এইচ আমরা গতকালকে দেখছিলাম, মানে আমরা এইচটা এর সাথে কম্পেয়ার করে এইচটা আমরা দেখে নিয়েছিলাম। যাই হোক, আমরা আরেকবার একটু এইচটা দেখে নিই। এইচ যেটা আছে, লম্বা দুটো দাগ থাকবে এবং মাঝখানে কি থাকবে, এটা সংযোগ থাকবে, এটা হচ্ছে এইচ, স্মল ক্যাপিটাল এইচ। এখন এই ক্যাপিটাল এইচ এর মধ্যে একটা এইচ একটা ঝামেলা আছে। এই এইচটা কার মতো দেখা যায় বলেন তো? এক্স এর মতো। এক্স এর মতো। এক্স এর মতো। তাহলে আমাদের এইচ এবং এক্স এর মধ্যে একটা পার্থক্য নির্ণয় করতে হবে। আমরা একটা পার্থক্য দেখে এখান থেকে চলে যাই। এখানে দেখেন এইচটা যেটা হবে সেটা, এই যে দাগটা দেখছেন আর এক্স এর দাগটা দেখেন, দুইটার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, তাছাড়া আমাদের আছে এই যে জিনিসটা গোল করে নিয়ে আসছে, এইটা আর এইটা, আর এইটার আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে? সাইজ কত পার্থক্য আছে? এইচ এর যে এখানে গোলগুলো আছে এগুলো ছোট ছোট হবে। অনেক ক্ষেত্রে কি হবে, এইভাবে একটা থাকবে আর একটা এরকম করে দেওয়া থাকবে, কি থাকবে, এই গোলটা সার্কেলটা ছোট থাকবে, কিন্তু এক্স এর ক্ষেত্রে এই সার্কেলগুলো কি থাকবে, বড় বড় থাকবে। এটাই হচ্ছে মূল পার্থক্য, যে এইচ এবং এক্স এর মধ্যে পার্থক্যটা। এরপর আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে উচ্চারণ ক্ষেত্রে পার্থক্য। আমরা যখন এইচ দিয়ে উচ্চারণ করে দেখবো, এক্স দিয়ে উচ্চারণ করে দেখবো, তাহলে আমরা কিন্তু সহজে এটা ধরতে পারবো। মূল বেসিক যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে এই সার্কেলটাকে আমাকে দেখতে হবে, বৃত্তটাকে দেখতে হবে, দেখলে আমরা কি করতে পারবো, এটা বুঝতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্মল লেটারের এইচ। স্মল লেটারের এইচটা আমাদের অনেকটা
বি এর মতো এল এর মতো হবে না। যেমন ফর এক্সাম্পল আমাদের এখানে যে এই এসটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, আছে? নাই। তাহলে এখন সহজ একটা ডাউট হলো এইটা আমরা জানি এল, এটা জানি কি এল, কিন্তু এই লেটারটা দেখেন, এই লেটারটা কি হয়ে গেছে, এটা কিসের মতো মনে হচ্ছে, অনেকটা এল এর মতো মনে হচ্ছে, তাই না? জি এখন এখন এটা এল না হয় এস কেন হলো, আর এটা এল কেন হলো, এই এল কেন হলো? এল গুলা দেখেন, এল গুলা উপর থেকে নিচে আসে, এখান থেকে উপরের দিকে গেছে। আর এসটা কি হচ্ছে, এস নরমাল এস থেকে আমরা এম নেই এইভাবে, তাই না? কিছু কিছু রাইটার আছে এইভাবে নিয়ে ও করছে কি এটাকে এইভাবে টান দিছে, তার মানে এটা উপর থেকে নিচের দিকে নামছে, আর এই এলটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে। পার্থক্যটা বুঝতে পারছেন? জি স্যার আরেকটা পার্থক্য, এই এলটা যদি হয় তাহলে এটা কি এল এর মতো মনে হচ্ছে, ক্যাপিটাল এল না স্মল এল? স্মল এল এই ক্যাপিটাল এল না স্মল এল? স্মল ক্যাপিটাল ক্যাপিটাল এর মতো ক্যাপিটাল এর মতো স্যার। ক্যাপিটাল এল এর মতো। আর যদি এটাকে এইচ মনে করি তাহলে এটা এইচটা কি ক্যাপিটাল না স্মল? স্মল। তাহলে আমরা কি সহজেই এটা আলাদা করতে পারি এখন? জি স্যার জি আমি স্যার। আপনাদের শুরু বলে দিলাম এখন। যদি জি, স্যার। শব্দের শুরুতে যদি এটা থাকে তাহলে আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করবো, আর যদি শব্দের মাঝখানে থাকে তাহলে আমরা কি নিয়ে চিন্তা করব? এইচ। এইচ নিয়ে, কারণ শব্দের মাঝখানে কখনো ক্যাপিটাল লেটারের অক্ষর হবে না। সবাই জি, ক্লিয়ার? জি স্যার জি স্যার। ওকে, আমরা আরো কয়েকটা এইচ এর স্টাইল দেখি। এইভাবে থাকবে, তারপর এটা ধরে এইভাবে ধরে এইভাবে নামাই নিয়ে আসবে। এটাও এক প্রকারের এইচ, কিন্তু এটা খুব বিরল, খুব কম পাবে, কিন্তু পাবে। মূল যেটা হচ্ছে একটা এইচ ছোট হাতের, এটা এইভাবে দিয়ে এইভাবে থাকবে, এটা হচ্ছে একটা নরমাল এইচ। এখন কোন কোন রাইটার হয়তো টানার ছুটে একটু নিচের দিকে নামাই দিবে, কিন্তু ওর বেসিক, ওর যে বেসমেন্ট সেটা তো ঠিক আছে নাকি? জি স্যার ওকে, তাহলে আমরা এইচ নিয়ে কোনো ডাউট নাই, এইচ নিয়ে চলে আসলাম। এরপর হচ্ছে আই। আই তো আমরা অনেক দেখছি, আমরা একটু আইতে আসি। এটা কি বলেন তো? আই ক্যাপিটাল আই। আই এটা এটাও আই। আই। এটাও আই। সাধারণত আমরা এই দুই প্রকারের আই লিখি, তাই না? জি স্যার। দুই প্রকারের আই লিখি, আই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। তারপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা একটু কাইন্ডলি, একটু দয়া করে সবাই কাইন্ডলি আপনারা একটু শব্দ যেখান থেকে আসছে মিউট করে রাখবো, যখন কথা বলবো আনমিউট করে রাখবো। জি স্যার আচ্ছা দেখুন, এখন যেটা হচ্ছে যেটা করো স্যার অনেক নয়েজ আসতেছে করে না কেন? স্যার অনেক নয়েজ আসতেছে। আব্দুল সালাম ভাই মিউট করে ওয়া বড় করলি। কি ভাই? স্যার বলেন। হ্যাঁ, বুঝি নাই। স্মল, আচ্ছা ঠিক আছে, আমরা এস এ যখন যাব তখন আমরা এস নিয়ে পড়বো, ঠিক আছে? এটা কথা বলতেছেন না?
F F F sir, F sir. Oh, F. F F এফ জি স্যার স্মল এফ আর একটা এস না দুটার মধ্যে বি সরি small b আর small f ওকে ঠিক আছে আলোচনা করবো আমরা এখানে আচ্ছা ঠিক আছে আমরা এখানে যেখানে ছিলাম আর তাহলে আমরা এখন আই আর হচ্ছে যে ধরি আইটা যেভাবে হবে আমাদের আইটা যে অ্যাঙ্গেলে হবে উচিত আমরা এখানে চারটা দাগ দিলাম দাগগুলোর কি মনে আছে কোনটা কি নাম হ্যাঁ জি স্যার মনে আছে জি স্যার জি স্যার প্রথমটা কি জি স্যার আপার স্যার আপার লাইন আপার লাইন Upper line। এটা মিডল লাইন middle। এটা বেজ লাইন এটা লোয়ার লাইন ওকে তাহলে আমরা আই লিখি এখন। আমরা আইটা কি করবে উপর থেকে এসে বেসমেন্ট পর্যন্ত হবে ক্যাপিটাল আই হচ্ছে যে বেসমেন্ট থেকে আপার পর্যন্ত যাবে এরপর আরেকটা আই আমরা যদি লিখি এটা উপর থেকে এসে বেসমেন্ট করে মিডলে আসবে আই কোন ডাউট আছে আর কারো না স্যার না স্যার নাই না স্যার ঠিক আছে তাহলে আমরা এটা লিখে রাখলাম ক্যাপিটাল লেটার আই একটু এখানে যাই স্মল লেটার আই নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নেই আছে স্মল লেটার আইটা হচ্ছে এখানে যাবে আর এটা ফোকাস থাকবে স্মল লেটার আই নিয়ে আমরা অনেক আলোচনা করছি সমস্যা নাই এরপর যেটা আমাদের করণীয় এরপর হচ্ছে জে ঠিক আছে জে যেটা আমরা কিভাবে লিখি যেটা আমরা লিখি হচ্ছে নরমাল জে তাই না জি স্যার এই হচ্ছে আমাদের নরমাল তাহলে আমরা এইখানে তো যেটা লিখি এখানেও আমাদের সেম যেটা কিভাবে লিখবো আমরা একটু এখানে লিখে দেখেন তার মানে যেটা পত্রিকা আসতেছে উপর থেকে বেসমেন্ট পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আসতেছে তারপর এখানে কি থাকবে জের একটা ফোঁটা থাকবে জে এখন আরেকটা জিনিস আমাদের ঝামেলা হয় এটা হচ্ছে কি বলেন তো এটা কি বলেন তো সেমই তো স্যার আই স্যার সেমই তার মানে এখানে আই এবং জে দুইটা জিনিস কিন্তু একই রকম মনে হয় আমরা যদি একটু এখানে দেখি দেখেন আমরা এখানে পার্থক্য করতে গেলে এই একটা আই আর এই একটা জে দুইটাই কি সেম কিন্তু আরেকটু পার্থক্যটা আমরা জেনে নেই এই দুইটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি আরেকটা নরমাল যে যেটা পাবেন সেটা হচ্ছে যে সাধারণত কি হয় এইভাবে এসে ও বেসমেন্টের নিচে নামে যায় কোথায় নামে যায় বেসমেন্টের নিচে নামে লাইনে চলে যাচ্ছে আই থাকে বেসমেন্টের উপরে আর জে থাকে বেসমেন্টের নিচে এই হচ্ছে আই এবং জে এর মধ্যে পার্থক্য সবাই ক্লিয়ার জি স্যার জি স্যার আচ্ছা এইগুলো পাবেন হচ্ছে আপনি 95 থেকে 99% কিন্তু 1% পাবেন আপনি যেটা হচ্ছে এই আই এবং জে দুটো একই রকম লিখতে কারণ দুইটাই বেসমেন্টের উপরে লেখে আইও বেসমেন্টের উপরে লেখে আবার জেও বেসমেন্টের উপরে লেখে সেই ক্ষেত্রে আমরা পার্থক্য কিভাবে করব এখন এই পার্থক্যটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে কম্পেয়ার করতে হবে কম্পেয়ারটা করতে হবে এরকম ভাবে যে এই যে লেখাগুলো যা লেখে তাদের তো আমরা রাইটার বলি তাই না প্রত্যেকটা রাইটারই দেখবেন যে কি করে তার একটা লেখার স্টাইল আছে সে এক একটা লেখার এক এক রকম করে একই ভাবে লেখে এখন ওই রাইটারের কি করতে যে আই কিভাবে লেখে জে কিভাবে লেখে এটা খুঁজে বের করতে হবে ওই ইমেজের মধ্যে আশেপাশে তাকালেই দেখা যাবে কিছু কমন যে কিছু কমন আই
কিন্তু কমন যে কমন আই আমরা কিভাবে বের করব? আমরা কিছু কমন নাম আছে, যেমন মনে করেন জেমস, ঠিক আছে? জেমস, জেমস লিখতে হলে তাহলে এইখানে যে লেটারটা, প্রথম যে লেটারটা হবে সেটা কি বলেন তো? জে। জি জেমস লিখতে হলে অবশ্যই আপনাকে জে লিখতে হবে, জি জে দিয়ে জেমস হয়, তাই না? জি স্যার এরপরে যদি জুন অথবা জুলাই লিখি, জুন অথবা জুলাই লিখি, জুন অথবা জুলাই যদি লিখি তাহলে কি লেটার আসবে? জি এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে কমন শব্দ। এখানে আপনি যতভাবেই যা লেখেন না কেন আপনার ওটা যেই হবে, যে ছাড়া জুন বা জুলাই হবে না। এটা বিশ্ব স্বীকৃত স্পেলিং, এটা বানান কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না স্যার বাংলাদেশে জুন লেখলে যেটা লিখতে হবে, আমেরিকায় যে জুন লেখলে জুন লিখতে হবে। এবার যদি আপনি আফগানিস্তান যান কিংবা আপনি ওই আফ্রিকা যান, তো জুন লিখতে আপনাকে যেই লিখতে হবে। এইবার আপনি লেখার স্টাইল যতভাবেই লেখেন না কেন জুন লিখতে হলে আপনাকে যেই লিখতে হবে। এটা হচ্ছে কমন একটা চেঞ্জ, এটা লিখতে হবে। আরেকটা কিছু আছে, যেমন মনে করেন লেখাটা আয়ারল্যান্ড বা আইস, আয়ারল্যান্ড অথবা আইস। আয়ারল্যান্ড লিখতে হলে আপনাকে কি দিয়ে শুরু করতে হবে? জি আইসল্যান্ড, আয়ারল্যান্ড, আই দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে আপনি যতভাবে যে মতো করে লেখেন না কেন এটা কি আই হবে। এই যে লেটার গুলো আমরা বললাম, শব্দগুলা, এই শব্দগুলা বলা কম্পেয়ার করা, যখন সে আয়ারল্যান্ড লিখছে তখন আইটা কিভাবে লিখছে, আর যখন সে জেমস লিখছে বা জুন বা জুলাই লিখছে তখন সে যেটা কিভাবে লিখছে। তাহলে এই যে সমস্যাগুলো আছে কম্পেয়ার করে বের করতে হবে। সেই কম্পেয়ার করে স্টাইলটা কি বা নিয়মটা কি সেটা আমরা একটু পরে যখন ইমেজ ওপেন করবো তখন আপনাদেরকে দেখাই দেবো। এটা সাইড করে নোট করে রাখেন। এখন আমরা আই আর যে পার্থক্য বুঝলাম সেগুলো হচ্ছে 99%, 1% যেটা আছে জে এবং আই, যে দুটা দেখতে একই রকম কিন্তু এর মধ্যে পার্থক্য নির্ণয় করবো কিভাবে, সেটা ইমেজ দেখে কম্পেয়ার করতে হবে। সেই নিয়মটা আমি শীটটা শেষ করার পর ইমেজ ওপেন করে আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? জি স্যার ওকে, এখন আমরা নেক্সট যাব। আই জে গেল, কে, কে তো খুব ইজি জিনিস, তাই না? কে নিয়ে আমরা কিভাবে করব? কে তো ক্যাপিটাল কে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, থাকারও কথা না। কারণ হচ্ছে কে এইভাবে তো ধরে এইভাবে ধরে টান দিব তাহলে এটা কি হয়ে যাবে? কি অনেকে আবার কি ভাবে লিখতে পারে? কে, কে, কে মোট কথা কি থাকবে? এর এই একটা হাতলের মতো থাকবে, দুইটা হাত, একটা উপরে একটা নিচে দিকে যাবে, একটা উপরের দিকে একটা নিচে দিকে, একটা উপরের দিকে একটা নিচে দিকে, মাঝে মাঝে এখানে একটা টান দিয়ে এখানে নাও লাগাইতে পারে, এইভাবে থাকতে পারে। এগুলো হচ্ছে সব ক্যাপিটাল কে। এরপর হচ্ছে স্মল কে। স্মল কে কে ক্যাপিটাল কে টাকে ছোট করে লিখলে স্মল কে হয়ে যায়, এটার জন্য আলাদা কোনো কিছু নাই। তবে দুই একটা কে আছে যেটা একটু ব্যতিক্রম ধরে, যেমন এই যে এই কেটা, এই কেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এই কেটা আলোচনা করার আগে আমাকে একটু ঘর টানতে হবে। আচ্ছা, ঘর টানতে হবে। ঘর টানার সময় আমাদের যেটা দেখতে হবে, আমরা কে যখন লিখি নরমাল ছোট হাতের কে, তাহলে কেটা কোত্থেকে আসলো? বেসমেন্ট থেকে আপার লেভেলে গেল। বেসমেন্ট থেকে কোথায় গেল? আপার লেভেল আপার লেভেলে গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কে, এটা কি বলেন তো? ওকে, কারণ এই যে রিকার, বাংলা রিকারের মধ্যে যেটা ইয়া আছে সেটা এখানে থাকবে। এরপর আরেকটা জিনিস থাকবে, এটা কি বলেন তো? কে ওকে স্যার, এটা কি আসলে কে? স্যার আর এটা নিয়ে কিছু কনফিউজ আছে স্যার। এটা কি স্যার? এটা কি লেটার বলেন তো? সি আমরা পি। একটা জিনিস মাথায় রাখবেন, সবাইকে আমি আবার একটু স্মরণ করাই দিচ্ছি। আমরা এখন স্মল লেটার নিয়ে আলোচনা করতেছি। কি লেটার নিয়ে? স্মল স্মল
স্মল লেটার নিয়ে, তাই আমি এখন যা লিখবো সব স্মল লেটার রিলেটেড লিখবো। স্মল যখন লিখবো তখন আমরা ক্যাপিটালে চিন্তা করবো না। এটা একজন আমরা আর বললাম, এই আরটা কি ক্যাপিটাল আর হচ্ছে না স্মল আর হচ্ছে? ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর। তাহলে তো আমি তো এখন লিখতেছি স্মল নিয়ে, তা আর এর কোনো অপশন আছে এখানে? নাই। তাহলে এখানে এটা মিলতেছে কিসের সাথে? এইভাবে এটা টান চলে আসছে, এটা গোল হয়ে আসছে। তো এরকম একটা লেটার আমরা যদি বলি এরকম গোল হয়ে থাকে, তাহলে এটা কি লেটার বলেন তো? টি। টি। পি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এখানে একটা পি লিখি। এটা পি এর মতো মনে হচ্ছে, এটা অরিজিনালি পি। এটার মধ্যে পার্থক্য কি আছে বলেন তো? বেসমেন্ট স্যার। বেসমেন্টের একটা পার্থক্য আছে। পি অলওয়েজ বেসমেন্টের নিচে নামবে, কে অলওয়েজ বেসমেন্টের উপরে থাকবে। জি স্যার। তাহলে আমার মৌলিক যে নিয়মটা, মৌলিক নিয়মের কারণে এটা পি হবে না। আরেকটা জিনিস, পি এর উপরে দেখবেন এটা টান নেই, কি নাই? এই যে এরকম উপরে বাড়তি অংশ থাকে না, পি এর থাকে আমরা পি লিখি, হ্যাঁ আচ্ছা লিখি না, তাহলে এটাও নাই, কিন্তু এইটার একটা বাড়তি অংশ আছে। এরপর দেখেন এখানে একটা গোল করে আইসা আবার এখানে কি করছে সে নিচের দিকে টান দিছে। তার মানে আমাদের কেটা হওয়া উচিত ছিল এরকম, কিন্তু রাইটার কি লিখছে সে এইভাবে আইসা এইভাবে টান দিছে, তারপর লম্বা একটা এইভাবে টান দিছে। কি হবে এটা বলেন তো? মোট কথায় সে কেটা এইভাবে লিখছে। এটা আর হয়ে গেছে। এটা কে স্যার? কে আবারও স্যার? আমরা আর এর মধ্যে ঢুকে গেলাম। আমি স্মল লেটার নিয়ে আলোচনা করছি। আর এবার কে হবে স্যার? আর কিভাবে লিখি আমরা? আর এইভাবে লিখি। আর এর উপরে কি একটা এরকম ফাঁকা, এরকম ফাঁক রাখি আমরা উপরে, সামনের দিকে উপরে বর্ধিত অংশ থাকে আর এর আছে, এটাতে আছে। আর আমরা কিভাবে লিখি? আর এর মধ্যে আটকে গেলে হবে না, আর এর উপরে বর্ধিত অংশ থাকে না, জি স্যার। কিন্তু এটা আছে। এটা হচ্ছে একটু স্টাইল করতে যায় এটা ভুল করে ফেলছে। আর নিচে এই যে একটা টান আছে, এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে কে কি হয়? কে উপরের দিকে ওঠে, স্যার ক্যাপিটাল হবে। আর ওটা হলে ক্যাপিটাল হবে। আর আমরা আলোচনা করতেছি কি স্মল লেটার। লেটারের মাঝখানের ওয়ার্ড নিয়ে, প্রথম অক্ষর দিয়ে না। তাহলে এইভাবে থাকে। কারণ সে কি করছে, সেটা একটু লাগাই দিছে এখানে, এইভাবে লাগাই দিছে। আমি আবার এখানে লিখি, আমাদের নরমাল কেটা হয় কি হবে? এইভাবে, তাই না? জি স্যার। এখানে কোনো কারণে যদি রাইটার কলাম না উঠায় যদি এটা এইভাবে করে দেয়, তো কোনো সমস্যা আছে আমাদের? না স্যার। কোনো সমস্যা। আমার বেসিক যেটা, এই যে দুইটা হাত এখানে আছে, এক। দ্বিতীয় জিনিস, এটা বেসমেন্টের উপরে আছে। তৃতীয় অপশন ক্যাপিটাল আর মাঝখানে হবে না। চতুর্থ অপশন কি, কি কখনো এই বর্ধিত অংশ থাকবে না। তাহলে রইল কয়টা ওয়ার্ড? একটাই, কি? এবার কে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার ক্লিয়ার। আচ্ছা, কে এর সাথে আমরা আরেকটা লেটার শিখে ফেলি। একজন বললেন যে ভাই এই বি আর হচ্ছে যে এফ, এই দুইটার মধ্যে মিল আছে, তাই না? এটা কিন্তু পার্থক্যটা আমরা কিন্তু গতকাল করে দিয়েছিলাম, সেটা আপনাদের হয়তো মনে নাই, আমি আবার মনে করে দিচ্ছি। এটা যদি আপনারা খালি চোখে দেখতেন তারপর ওটা ধরতে পারতেন। আমরা বি লিখি কিভাবে? এই তো বি না, মূল জিনিসটা দেখেন, বি কি বেসমেন্টের নিচে নামছে? না স্যার। বি এর কি প্যাড কাটা আছে? নাই। না স্যার। এবার এফ লিখি, বি এর মতো করে দেখেন পার্থক্যটা কি দেখেন তো। বেসমেন্টের নিচে নামছে প্লাস পেট কাটা আছে মাঝখানে। বেসমেন্টের নিচে আছে, আবার এখানে একটু ঘুরে এখানে নিয়ে আসছে। পেট কাটতেও পারে এরকম করে, অথবা এরকম করে দিতে পারে, আবার অরিজিনাল পেট কাটতেও পারে, যেটাই করুক। সে কি করছে, আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি। এইখানে দেখেন এফটা কি হয়েছে, নিচের দিকে নামছে। আমাদের এখানে ডান দিকে, আমি আর একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে দিই। এটা কি হচ্ছে, আমরা যে কাজটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে একটা হ্যান্ড রিটেন। কি রিটেন? হাতের লেখা। হাতের লেখা আর টাইপের মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্যটা হচ্ছে, আপনি যদি আপনার নামটা 10 বার কলমে লেখেন, একটাও একরকম হবে না, 10টা 10 রকম হবে। কাছাকাছি মিল, কিন্তু কি হবে,
আপনার 95% 96% মিলবে, কিন্তু 100% কখনো হবে না। হবে? না স্যার। আপনি এ যদি শুধু এ নরমাল এ এটাই যদি আপনি 10 বার লেখেন 10 রকম হবে। কারণ আমাদের মানুষের হাত কি না, ডাইস না, ডাইস তো বুঝি, ওই যে খাঁচা বলে না, খাঁচ কাটে ছাপ দেয় যেরকম, ওইটা না। কম্পিউটারে আপনি আপনার নাম 10 বার লিখবেন তো একই রকম হবে, এটাতে চেঞ্জ হবে না, কারণ ওগুলো ডাইস করা আছে। কিন্তু যখন হাতের কাজ, মানে আমরা কি বলি, হাতের কাজ সবসময় ইউনিক হয়, একটার সাথে আরেকটা মিলবে না, কিন্তু কাছাকাছি যাবে। সেই কাছাকাছিটা কত, 95% 96% যাবে, কিন্তু 100% কখনো মিলবে না। তাহলে হাতের লেখা আমার মূল বেসিকটা আমরা যেটা জানলাম এটা। এখন বি যতই ভিতরের দিকে যাক, যতই বাইরের দিকে যাক, আর এফ যতই ভিতরের দিকে যাক, বাইরের দিকে যাক, এর মূল একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি, বেসমেন্টের উপরে আর বেসমেন্টের নিচে। বেসমেন্টের উপরে আর হচ্ছে কি বেসমেন্টের নিচে। 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 এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা আজকে এরকম কিছু লেটার দেখবো, লেটার দেখলে দেখবেন যে আপনাদের এই কনফিউশন গুলা দূর হয়ে যাবে। এখনই আমরা দেখবো, জাস্ট আমরা প্র্যাকটিক্যালটা একটু থিওরিটা নিয়ে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, কে ক্লিয়ার হয়ে গেল? কে এর পরে আছে কি এল। এল নিয়ে দিকে আমাদের আর মাথা ব্যথা আছে? না স্যার। এই যে আমার অনেকবার দেখানো যে ছোট হাতের এল, বড় হাতের স্মল লেটার গুলো একটু নিয়ে একটু কথা বলুন। কোনটা এল? এল, জি স্যার, এল এর স্মল লেটার নিয়ে একটু কথা বলেন, এটা একটু। আচ্ছা ঠিক আছে, স্মল লেটার নিয়েও কিন্তু কথা বলা হয়েছে, তারপর বলি, সমস্যা নাই। আমরা স্মল লেটার এলটা কিভাবে করব, এই 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 আর এটার সাথে বি এর অনেকটা মিল আছে, তবে বি কি হবে, একটু ভিতরের দিকে যাবে। কোন দিকে যাবে? ভিতরের দিকে। এর দিকে থেকে যাবে। আর এলটা কোন দিকে যাবে? ও এই দিকে যেতে থাকবে, এই দিকে যেতে থাকবে। আর বি এর লক্ষ্য থাকবে সে এই দিকে যাবে, ভিতরের দিকে যাবে। জি স্যার। এই হচ্ছে এল এবং বি এর মধ্যে পার্থক্য। এল এই জিনিসটা বেশি দিকে উপরে উঠবে না, কিন্তু বি এর এদিকটা উপরে উঠবে, সে গোল হইতে চাবে। আমার একটু কথা ছিল। বুঝতে পারছেন? জি স্যার। স্যার একটু কথা ছিল স্যার। বলেন। তাই যেটা ফোটা নেই, আর হচ্ছে আপনার ছোটদের এল বুঝে ছোট হাতের এল, আর হচ্ছে আপনার ছোট হাতের আইটা, যেটা যে আইটাতে ফোটা নেই আপনার ওই যে শীটে যেটা আছে। হ্যাঁ, দুটো একই রকম মনে হচ্ছে, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আবার একটু খেয়াল করেন, আমরা একটু পিছনের দিকে যাই। পিছনে বলতে একবারে শিশুকালে ফেরত যাই। এখানে আই লিখবেন কোন ঘর নিয়ে বলেন তো? স্যার বেজ লাইন আর আপনার মিডল লাইন। বেজ লাইন আর মিডল লাইন। আর এল লিখবেন কি হবে? বেজ লাইন আর আপার লাইন থেকে আপার লাইন। বেজ লাইন আর আপার লাইন দুইটা কি একই হলো? না স্যার। এখানে হাইটে কিন্তু কি আছে, পার্থক্য আছে। আই সর্বদাই ছোট হবে। আমি যদি এটা আই লিখি, আমার এখানে কোনো বেসমেন্ট নাই, মানে কোনো দাগ টানা নাই, আই লিখছি। এল লিখতে হলে অবশ্যই আয়ের থেকে বড় করে লিখতে হবে। জি স্যার। জি স্যার। এবার ফোটা দেখ কিংবা না দেখ। জি স্যার, এই কোশ্চেনটা একটু ক্লিয়ার হলো স্যার, কোশ্চেনটা করাতে একটু ক্লিয়ার হয়েছে স্যার। এই যে আমি মনে করেন টি লিখলাম, তারপরে মনে করেন এখানে আই দিলাম, এখানে এল দিলাম, কি হবে? টি আই ডাবল এল। এটা কি আমি এল আই কে বুঝতে পারবো না? এটা এখন আই এর থেকে এল অলওয়েজ বড় হবে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। আই কিন্তু স্যার আমার একটা কথা ছিল। বলেন। স্যার স্মল লেটারে যে টি ছিল, টি এর 3 নাম্বারটা এল এর সাথে মিলে স্মল লেটার। আমরা এখনো টি তে আসি নাই আপা। না ভাইয়া ঠিক আছে, মানে এটাতে মিল ছিল তো তাই বললাম। আচ্ছা যাক, আমরা যখন কম্পেয়ার করে মিল পাবো তখন আমরা যাবো। আমরা যখন টি দেখবো তাহলে তখন আমরা টি এর সাথে নিয়ে আসবো মিল। এখন নাহলে আমরা সিরিয়াল ব্রেক করলে কি করবেন আপনারা, এগুলা কে হারাই ফেলবেন। আমরা সিরিয়ালি যাই, কন্টিনিউ করেন। ঠিক আছে? এটা মাথায় রাখেন, ওটা অ্যানসার আমরা দিব, আমরা টি তে আসবো। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এম। এম নিয়ে আর আলোচনা করবো না, অনেক আলোচনা করছি। এম এন এন এগুলা বাদ, আর আলোচনা করবো। তাহলে আমরা এখন একটু ইমেজ দেখি। হ্যাঁ, যে আমরা যেগুলা দেখলাম অ্যাকচুয়ালি এগুলা কি আমাদের ইমেজের সাথে একটু ম্যাচ করানো যায় কিনা। মনে করেন এটা পিওর হ্যান্ড রিটেন ইমেজ। হ্যাঁ, পিওর হ্যান্ড রিটেন। এখন হ্যান্ড রিটেন ইমেজটা
আমরা বুঝতে পারতেছি কি পারতেছি না সেটা আমরা বুঝতেছি না। এখন এখান থেকে দেখেন আমরা এখন যেগুলা প্রায় এম পর্যন্ত দেখলাম, এম পর্যন্ত দেখেন এখানে আমরা এগুলা কি করতে পারবো, অ্যাকচুয়ালি আমরা এখন ধরতে পারবো। কিভাবে ধরতে পারবো, আমরা একটু প্রথম লেটার থেকে আসি। এই যে নামটা লেখছে প্রথম লেটারটা কি বলেন তো? এ A। তারপরে লেটারটা জি, তারপরে লেটারটা এন এন, তারপরে লেটারটা ই। এইখানে একটা জিনিস দেখেন, ই লেখা আছে। ইটা কি? আমরা এই ইটা আমরা কিছু কিছু রাইটার পাবেন, আমরা জানি যে এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ই, কিন্তু কিছু কিছু রাইটার আছে ক্যাপিটাল লেটার ইটাকে ছোট করে শব্দের মাঝখানে লেখে। বুঝতে পারছেন? এটা ই হবে। আবার আমরা জানতাম এই লেটারটা হচ্ছে স্মল লেটারের এ, তাই না? জি স্যার। কিন্তু কিছু কিছু রাইটার শব্দের শুরুতে এই লেটারটা বড় করে লেখে ক্যাপিটাল এ বোঝানোর জন্য। আমরা এটা গতকালকে পড়েছিলাম না? জি স্যার। আচ্ছা, তারপরে এটা পাবেন। এটা কি বলেন তো? এম এম এটা কি? এম এম। কিছু কিছু রাইটার এই স্মল লেটার এমটাকে শব্দের শুরুতে বড় করে লেখে, বড় করে লিখে এম ই বোঝায়, ক্যাপিটাল এম বোঝায়। কয়েকটা লেটার পাবেন আপনি, ই যেটা ক্যাপিটালকে স্মল করে লিখে স্মল লেটার বোঝায়। কিছু কিছু রাইটার স্মল লেটার এমটাকে বড় করে শব্দের প্রথমে লিখে ক্যাপিটাল এম বোঝায়। সেম ওয়েতে এই এটাকেও ক্যাপিটাল এ বোঝায়, ছোট হাতের এ লিখে বড় করে লিখে ক্যাপিটাল হাতের এ বোঝায়। এইখানে দেখেন এই যে এটা লেখছে, এটা ক্যাপিটাল না স্মল? স্মল স্যার। এই স্মল লেটার স্মল ক্যাপিটাল স্যার, ক্যাপিটাল। লেটার স্টাইলটা স্মল, ফন্টটা স্মল, কিন্তু সে বোঝাচ্ছে ক্যাপিটাল, তাই না? জি জি স্যার। জি স্যার কয়েকটা লেটার আছে, 3-4টা লেটার আছে, তারা এই কাজটা করে, এটা সমস্যা না। তাহলে এ জি এন ই, এই লেটারটা কি বলেন তো? এস Yes. তাহলে কি হলো? অ্যাগনেস। আচ্ছা, এই যে লেটারটা এই নামটা পড়েন তো কি লিখছে? প্রথম লেটারটা কি বলেন তো? জোহান্না লেখা। প্রথম লেটারটার নাম জে। বলেন। আচ্ছা, আমরা একটু আগে আজকে একটা জিনিস দেখলাম যে জে এবং আই এর মধ্যে আমাদের ঝামেলা লেগে গেছিল, তাই না? তারপর আমরা বলছিলাম আমরা কম্পাইল করে লিখবো। তাহলে এখানে জোহান্না যখন লিখলো তাহলে জে আমরা 95% বা 99% বলছিলাম যে সবসময় বেসমেন্টের নিচের দিকে নামবে। বেসমেন্টের কোন দিকে নামবে? এখানে আমরা বেসমেন্ট হিসেবে কিভাবে কল্পনা করবো? এখানে একটা দাগের মতো আছে, এটাকে আমরা বেসমেন্ট ধরতে পারি। অথবা এখানে কল্পনা করেন কোনো দাগ নেই, এই যে লেখাগুলো সব একই স্টাইলে লিখছে না? একটা রেখা যদি কল্পনা করি নিচের দিকে, তাহলে কি একই, কোনোটা নিচে নামছে কোনোটা উপর দিকে উঠছে, তাই না? তাহলে এটা আমরা বেসমেন্ট ধরি। বেসমেন্ট ধরলে যেটা দেখেন বেসমেন্টের নিচে নেমে গেছে, যে পায়ে গেল। তাহলে যে এই রাইটার যে এইভাবে লেখে, তাহলে আমরা এরকম আরো কিছু দেখি লেটার। তাহলে এটা কি হবে বলেন তো? এই লেটারটা এটা যদি যে হয় তাহলে এটাও তো যেই হবে, একই রকম না? আচ্ছা, তাহলে আমরা আরো শব্দ দেখি। তাহলে এটা কি হবে বলেন তো? এটাও জি স্যার। জি এটাও যে, তার মানে একই। আমরা বলছিলাম যে 100% মিলবে না, কিন্তু 95% মিলবে। এটা একবার সোজা, এটা একটু বাঁকা করে লিখছে, কিন্তু ওর লেখার স্টাইল তো এক নাকি? জি জি স্যার। স্যার ওকে, আমরা আরো কিছু যে দেখি। এটা কি বলেন তো? এটাও জি স্যার। জি তাহলে আমরা যে এই রাইটার যে লেখে বেসমেন্টের নিচে করে এবং নরমালি লেখে, তাই না? জি স্যার। এবার আমরা একটা আই দেখি, কোথাও কোনো আই আছে কিনা। আই থাকলে আমরা বুঝতে পারবো তাহলে আই এবং যে সে কিভাবে লিখে। আচ্ছা, এইটা লেখেন, এটা দেখেন তো, এটা কি লিখছে? এটা কি লেখা? আই লিখছি স্যার। স্যার আই। আই আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, এইটা আমরা যে দেখছিলাম যে বেসমেন্টের নিচে নামবে, জে ও এইচ এন, জন। জি স্যার। জন লিখতে কি লাগে? যেই তো লাগে না, আই দিয়ে জন লেখে। না স্যার, যে লাগে। জি তাহলে এই রাইটার যে লেখে এইভাবে, সেটা বেসমেন্টের নিচে যায়। তাহলে এই লেটারটা কি অনেকটা জের মতো করেই লেখছে। তাহলে এই লেটারটা কি হইতে পারে? যেহেতু এটা যে হবে না, কারণ এটা বেসমেন্টের নিচে যায় না। এসে না স্যার। না তাহলে এটা স্যার কি লেটার হইতে পারে? আই। আই।
তাহলে এই রাইটার আই লিখছে বেস ব্যান্ডের উপর করে। তাহলে আমি আই এবং জে এর মধ্যে যে পার্থক্য, আই আর ই, আয়ারল্যান্ডের শর্ট লিখছে, আই আর ই, আয়ারল্যান্ডে কি লিখছে, শর্ট ফর্ম লিখছে। তাহলে এটা কি হবে, আই হবে। তাহলে আই এবং জে, এখন কি আমি আই এবং জে এর মধ্যে কম্পেয়ার করে এদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারছি? এখন আই এবং জে নিয়ে আমার কোনো ডাউট থাকার কথা? না স্যার, না স্যার। কোনো ডাউট থাকবে? না স্যার, থাকবে না। তাহলে আমরা আরো কিছু এরকম দেখি, এরকম আছে কিনা। এটাই হচ্ছে কম্পেয়ার করে ইমেজের মধ্যে আপনি দেখবেন যে এরকম অনেক কিছু পাবেন। জাস্ট একটু এইভাবে ইমেজটা টান দিয়ে দেখবেন যে সব অন্য কোথাও এরকম কমন কিছু শব্দ আছে কিনা। যেমন এইটা কি লিখছে বলেন তো? ইতালি। পুরো নামটা বলেন। ইটালি, ইটালি। ইতালি ইটালি লেখছে কি লেখে? কমন শব্দ কি ইটালি? মানে একেবারে ইউনিভার্সাল। আই লেখে না জে লেখে? আই লেখে, আই লেখে। তাহলে এখন কি আমরা আই 100% শিওর হইছি আই এই রাইটার কিভাবে লিখে? তাহলে এখন এটা যদি ইতালি হয় তাহলে এটাও ইতালি হবে। এটা যদি আই হয় তাহলে অবশ্যই এটা কি হবে, জে হবে। এবার পার্থক্যগুলো কি আমরা ধরতে পারতেছি? জি স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে এই শব্দটা কি হবে বলেন তো? প্রথম লেটারটা এম এম, এম, তারপরটা এ, MANY তারপরটা এন, আর মনে হচ্ছে এন। এইখানে আপনি বলতেছেন এটা এন হবে, হ্যাঁ? আর মনে আমরা একটা আর দেখি, আমরা একটা এন দেখি, একটা কমন এন দেখি। এই যে অ্যাগনেস, AGN, এটা কি বলেন তো? এন, এন। এটা যদি এন হয় তাহলে এটা এন হবে? এটা আর আমরা কিভাবে লিখি? আর এর এরকম মাথা থাকে না, মাথা থাকে? থাকে না। এন এর মাথা থাকে, এই যে মাথা উপর থেকে শুরু হয়ে নিচের দিকে এটা যাচ্ছে। ভি। এটা ব্রাউন উপরের দিকে আসছে। মেরি, মেরি, মেরি একটা কমন নাম। মেরি বানান কি বলেন তো? MARRY সেই মেরি এই মেরি না, মানুষের নাম মেরি। নাউন MARY, মেরি কি? MARY স্যার, নাউন হিসেবে হবে। কনফিউশন লেকচার এগুলো। আচ্ছা ঠিক আছে। এরপরে এই লেটারটা কি বলেন তো? সিঙ্গেল লেটারটা এল। সংক্ষেপে কিছু বুঝাইছে স্যার এল দিয়ে? হ্যাঁ, কই এল দিয়ে কি স্যার সংক্ষেপে কিছু বুঝাইছে? এল এর পরে আর কিছু নাই? হচ্ছে নামের একটা সংক্ষিপ্ত রূপ। আমরা বাংলাদেশে লিখি না, জি, স্যার। মোহাম্মদ লিখতে কি লিখি? এমডি লিখি। তারপরে মনে করেন কারো নাম আছে, মনে করেন আবুল কালাম আজাদ, কি জি, স্যার। লিখে? একে আজাদ। একে আজাদ স্যার। আর নামগুলা শর্ট করে লিখছে। এখানে ওদের নাম আছে, মানে এল দিয়ে কি নাম জি, হবে স্যার, এটা আমার বুঝতে আপনার পারছি। জানার দরকার নেই। এল আছে, মিডল নেম এটা হয়তো বা। যাই হোক এটা আমার দরকার নেই। যাই হোক যা আছে Yes. তাই লিখে দিব। আচ্ছা Yes, আমরা sir. আরেকটা পার্থক্য করি। এই যে এম এর পরে এই লেটারটা কি? MA এ স্যার। আমি একটু বড় করি, হ্যাঁ এ। সুবিধা হবে আপনাদের। এ, তাই না? এ হবে। এ। আর এই জে এর পরে পরের অক্ষরটা কি? ও স্যার। ও, এ এবং ওর মধ্যে কি পার্থক্য বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার, পার্থক্যটা কি বলেন তো? স্যার ওটা ওটার উপরের দিকে। ওটা উপর দিয়ে লেখা। ও টার্ন স্যার উপর থেকে নিচে, আর এ টার্ন সবসময় নিচের থেকে নেওয়া হবে স্যার। আচ্ছা এই যেটা কি বলেন তো? স্যার ও, এটা স্যার, এটা স্যার ও স্যার। ও, এটা কি বলেন তো? এ স্যার, এই যে আমরা কম্পায়ার গুলা শিখছিলাম, আমরা পার্থক্য করে নিয়মগুলা শিখছিলাম। এ উপর দিয়ে নিচ দিয়ে যাবে, ও উপর দিয়ে যাবে। এখন কি এইভাবে লেখা আছে? এগুলো পাচ্ছেন আপনি এখানে? জি স্যার। জি স্যার, জি স্যার, এই যে লেখার স্টাইল গুলা, এগুলো অবশ্যই আপনাদেরকে আরো ভালোভাবে মুখস্থ করতে হবে। তা না হলে এই লেটার গুলো স্যার। আপনাদের ধরতে অনেক কি হয়ে যাবে, কষ্ট কষ্ট হয়ে যাবে। হয়ে এই যাবে, নামটা স্যার। কি হবে বলেন তো? ইভা। ইভা। হ্যাঁ, এটা প্রথম লেটারটা কি? ই, বড় আছে ই স্যার। তারপরটা ই, ভি স্যার। VENA, EVA, ইভা। জি এখানে স্যার, ভিটা বুঝতে কি অসুবিধা হচ্ছে? দেখেন এই যে না, ভি এর স্যার। এখানে একটু কোণা আছে, আর এখানে একটু বাঁকা করে এখানে টান দিয়ে উপর উঠছে, মানে একটু কোণা সে রাখবে ভি এর বেলা। জে। এটা
এটা কি হবে বলেন? কি হবে? জে জে হবে স্যার। যে এটা নিচের দিকে আসছে। আমরা এখন জি নিচের দিকে নিয়ে আচ্ছা ঠিক আছে, আমরা জি নিয়ে একটা ঝামেলা আছে। জি কোথায় থাকে? বেসমেন্টের উপরে না বেসমেন্টের নিচে? ক্যাপিটাল জি নিচে থাকে। নিচে থেকে এই ভালো করে বলে। উপরে উপরে বেসমেন্টের উপরে। এটা শব্দের শুরুতে কি স্মল লেটার থাকে? ক্যাপিটাল ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার থাকে। ক্যাপিটাল লেটার হলে জি, ক্যাপিটাল লেটার এরকম না। আমরা একটা জি দেখি, দেখেন আমরা একটা কমন জি দেখি। ওই যে স্যার প্রথমেই তো স্যার অ্যাগনেস। না ওটা তো স্মল লেটারে জি, আমি ক্যাপিটাল জি দেখবো। হ্যাঁ আচ্ছা আমরা একটু ছোট করে নিই তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ এই পাশে একটা কমন দেখি। ইলিশ মাছ। জানাতে রাখতো নাকি? জানাতে রাখতো নাকি? এই নয়েজ ভাইরা আসতেছে যারা কার? আছেন একটু মিউট করে নেন, আপনার পার্সোনাল সবাই আলাপটা আমরা unmute করে শুনতেছি। রাখছে। কি খাবেন না খাবেন মাছ দিয়ে খাবে স্যার। আমাদের জন্য রান্না করেন। জি স্যার, আপনার জন্য রান্না করা হবে। ইলিশ মাছের ভর্তা স্যার। দেখ ভালো ডেলিশিয়াস ফুড। আর কি আছে ভাই আজকে মেনু? আচ্ছা এই নামটা বলেন তো কি লিখছে? আজ জান্নাত আমার সাথে উঠতেছস নাকি দয়া? আমি যাবো তো। জর্জ জর্জ বল এটা। স্যার এটা জর্জ হবে। জর্জ, জর্জের আছে? স্পেলিং কি প্রথম লেটারটা? জি জি ই ও আর জি। এখন আপনারা তাহলে জি পায়া গেলেন। জি স্যার। এটা জিটা ভালো করে ফোকাস করেন। এই জিটাকে আমরা সেদিন দেখছি যে এরকম করে থাকবে ওয়াই এর মতো করে, তারপর নিচে একটু টান থাকবে, এইভাবে ঘুরে স্যার। আসবে। একটু উসানাসে থাকবো আর কি, পার্থক্য হ্যাঁ, থাকবে। পার্থক্য আছে এখানে করা যায়। জি স্যার। এটা একটু জি উপরে স্যার। তারপর একটু নিচে তারপর একটু ঘুরে চলে আসছে জর্জ। হ্যাঁ তাহলে এই হলো আমাদের, এই হচ্ছে জি, আর এইখানে দেখেন নিচে হচ্ছে জে, জে এন ও শর্ট লেখছে। জি এবং জে পার্থক্যটা আমরা ক্লিয়ারলি করে ফেলতে পারলাম। তারপরে এইখানে দেখেন জি ই আর লেখছে, জর্জিয়া শর্ট লেখছে বা জার্মানি শর্ট লেখছে। জর্জিয়া জি স্যার। এই যে এখানে জি আমরা কমন শব্দ পেয়ে গেলাম। এরপরে দেখেন এই লেটারটা কি বলেন তো? কোন লেটারটা স্যার? ক্লিয়ার স্যার। স্যার এল। পুরো লেটারটা এল ই ভি ক্লিয়ার স্যার এটা। এটা ক্লিয়ার। ফ্লেভার স্যার ক্লেভল্যান্ড এল ই বি ই ক্লিপ, ক্লিভল্যান্ডের শর্ট লেখছে। ক্লিভল্যান্ডের শর্ট ফর্ম, ইউএস এর একটা শহরের এটা হচ্ছে ইউএস এর একটা কি শহর। শহর, সিটি বা স্টেট বা হ্যাঁ। আপনার কাউন্টি যাই বলি না কেন State বা না, টাউনশিপ স্যার। যাই বলে, ক্লিভল্যান্ড হ্যাঁ। একটা জায়গার নাম। হ্যাঁ স্যার, জর্জিয়া স্টেটের। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের এইখান থেকে দেখেন আমাদের ক্লু বের হয়ে আসছে। বানাই দিব না। ক্লুটা হচ্ছে কি, এখন আমাদের এই কাজ করতে হলে ইউএস এর জায়গার নাম সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। মাংস দিলে কি মজা লাগবে? আচ্ছা এই আপার নামটা কি? আপা মিথ্যা বন্ধ করে কথা কন। লামিয়া মিম, লামিয়া মিম। আপা আমরা এখানে কতজন আছি? 69 জন আছি কিন্তু। সবার জন্য করতে হবে। বাসার পরে কাজ ঠিকানাটা দিয়ে করবেন, চলে আসবো। কেন পড়ালেও করবেন। সে কাজে হেল্প করতেছে না, এই জন্য আন্টি চিল্লাচ্ছে। নেট চলে গেল। স্যারই চলে গেছে। স্যার স্যারের ক্ষুধা লাগছে। মিউট করতে প্রবলেম কি আপনাদের ভাই, বুঝলাম না। ওকে ঠিক আছে, আমরা যারা আছি আমরা শুরু করি নেক্সট। তাহলে আমরা কি এইটুকু পাঠ্যক্রমগুলো বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু দেখি। হ্যাঁ
এই নামটা কি হবে বলেন তো? জোসেফ। বানান করেন। JOSEPH JOSEPH জোসেফ। এটা জে আচ্ছা, এটা বলেন। নিউটন। না নিউটন জোসেফ জি আচ্ছা, নিউটন জোসেফ। দ্যাটস নিউটন। ওকে গুড। এরপর আপনাদেরকে আমি আরেকটা ক্লু দিছিলাম যে প্রথম লেটারটা একটু স্টাইল করবে আর শেষের লেটারটা স্টাইল করে একটা টান মারবে। দেখেন তো প্রত্যেকটা লেটারে লিখে লিখে একটা টান মারছে না? এটা এন এর একটা টান দিছে, এখানে ই এর টান দিছে, এখানে এস এর টান দিছে, এখানে এ এর টান দিয়ে বড় করছে। বুঝছেন? মানে ম্যাক্সিমাম ওরা টেনে টেনে এই সেদিকে চলে গেছে। দেখেন এই জর্জেট ই টাইনে এই মাথা নিয়ে আসে বসে। তো এগুলো কিন্তু আলাদা কোনো লেটার না। আচ্ছা, আমরা এই লেটারটা পড়ি তো এই ওয়ার্ডটা কি লিখছে? WE ওয়েলস L WELS Welsh WELSH যে এইচটা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে শিখাইলাম। ঠিক আছে, এই যে নিচের দিকে নামছে, এল নিচের দিকে নামবে না, নিচের দিকে নামছে ওয়েলস। তাহলে আমরা তো এটা উচ্চারণ করলে আমাদের নামটা বের হয়ে আসবে। এখন যদি অনেকে এটা এল মনে করি তাহলে কি হবে দেখেন, এল কনসোনেন্ট, এস কনসোনেন্ট, এল ও কনসোনেন্ট, তিনটা কনসোনেন্ট একসাথে হয়ে আসবে, কিন্তু কি হবে না, উচ্চারণ হবে না, একসাথে হবে না। আর এসটা কি, এসটা কি সেমি ভ্যাল না? জি স্যার। ওকে গুড। এখন কি আমরা যতটুকু অ্যালফাবেটিক শিখলাম সেই অনুপাতে এখন এই যে লেখার স্টাইলগুলো দেখতেছি, এখন কি অনেক কঠিন মনে হইতেছে না? আমরা পারবো? পারবো অবশ্যই পারবো। নিউটনের উপরে ওটা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই নামটা বলি তো কি লিখছে? জেমস। জেমস JAME জেমস। আচ্ছা, এই নামটা কি? জেমি স্যার। লরা। বানান করেন। LAURA। আচ্ছা, এই যে ইউ, এই ইউটাকে কার সাথে মিলে? এর সাথে মিশে কার সাথে মিলে? ভি 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 এর সাথে মিলে। আরেকটা লেটার কি সাথে মিলে? এন। এন এর সাথে মিলে। এবার পার্থক্য করে বুঝান আমাকে, এটা ভি ইউ কেন হইলো, ভি হইলো না, এন হইলো না কেন? স্যার রাউন্ডটা স্যার একদম ঠিক আছে স্যার। একটা কোণা আছে। লাউরা স্যার ইউটা নিচ থেকে বেসমেন্ট থেকে। তারপর নিচ থেকে কোনো দাগ ওঠে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা কাছাকাছি গেছি। গুড। এখন দেখেন এল যদি আমরা প্রথমে এন নিয়ে হিসাব করি, এন হলে এটা উপর থেকে নিচে নেমে আসতো, উপর থেকে কোথায় আসতো? নিচে নামতো। কিন্তু এটা কি হয়েছে, এটা নিচ থেকে গিয়ে উপরে উঠছে, তারপর আবার নিচে নেমা এইখানে নিচ পর্যন্ত নামতো। এটা হচ্ছে ইউ, এন না ইউ। এরপর হচ্ছে ইউ সাথে আরেকটা হচ্ছে ভি। যদি এখানে কোণার মতো মনে হচ্ছে, কিন্তু এটা ভি কেননা হয়ে ইউ আসলো, কার মধ্যে ইউ বেসিক যেটা, সেটা হচ্ছে ইউর যে মাথার শেষটা সেটা নিচে এসে শেষ হবে। আর যদি ভি হতো তাহলে এটা উপর দিয়ে চলে যেত, এটা এর মতো ওর মতো করে উপর দিয়ে চলে যেত। এই জন্য এটা কি হয় নাই, এটা ভি হয় নাই। এই যে দেখেন ক্লিভল্যান্ডের ভি, ভিটা কোন দিকে চলে গেছে? উপর দিয়ে চলে গেছে, নিচের দিকে নামে উপর দিকে চলে গেছে। আর ইউ হইলে নিচের দিকে নেমে চলে আসবে। স্যার জি স্যার, আমরা তো এটা বুঝতে পারছি লরা নামটা পরিচিত বললো, কিন্তু আপনার হচ্ছে এটা যদি এটা কি ডাব্লুর সাথে মিলে না স্যার মাঝখানেরটা? এই যে এখানে পড়েন, এটা পড়েন, এবার এটা পড়েন। অপরিচিত নাম বলেন কি লেখা আছে? দুইটা লেটারই আছে। আইভরি। দেখছেন উপর দিয়ে চলে গেছে। এরপর এই লেটারটা কি? এই লেটারটা আমরা গতকালকে শিখলাম না, যে ভি কিভাবে উপরে দিয়ে ক্যাপিটাল দিকে চলে যাবে, পরে হাতটা বড় হবে, ভি আর ভেরি, ই আর ই ভেরি, LEV লি ভেরি, ই আর LEV
লিভারেসল। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার ওকে, আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। একদিনই আমরা সব পেরে যাব না, আমরা আস্তে আস্তে সব পারবো। এই কাজটা শিখতে, হ্যান্ড রিটেন শিখতে মিনিমাম আপনি 3 মাস সময় লেগে যাবে পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারবেন। যখন আপনি নিজেকে মনে করবেন হ্যাঁ আমি এখন হ্যান্ড রিটেন পারি, তাহলে আপনাকে টানা 3 মাস হ্যান্ড রিটেনের উপর কাজ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি মোটামুটি কোনো জায়গায় আটকাবেন না, যে কোনো হ্যান্ড রিটেন আপনি লিখতে পারবেন, পড়তে পারবেন, আপনি নিজেও লিখতে পারবেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্রেকে যাই। হ্যাঁ, আমরা 30 মিনিটের ব্রেক নেই। এখন আমার ঘড়িতে বাজতেছে 35। তো অ্যালফাবেটিক গুলো শিখলাম। আজকে আমরা কত পর্যন্ত অ্যালফাবেটিক শিখলাম? কোন পর্যন্ত? এম পর্যন্ত বোধ হয় নাকি? এম এন বাদ দিছিলেন স্যার। এমএন বাদ দিছিলেন স্যার। এম এন বাদ দিই না, এম এন আগে দেখিয়েছিলাম, যার কারণে এম এন দেখাই নাই। হ্যাঁ সেটাই। হ্যাঁ, এম এন টি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কালকে আমাদের যতটুকু থাকবে বাকি আমরা ওইটুকু পুরোটাই শেষ করে ফেলবো। কালকে অ্যালফাবেটিক শেষ করে দেবো। অ্যালফাবেটিক শেষ করে দিয়ে তারপরের দিন থেকে আমরা ওয়ার্ডে চলে আসবো। ওয়ার্ড বলতে আমাদের যে নামগুলো আছে হ্যান্ড রিটেনে, আজকে যে নামগুলো আপনারা দেখলেন এবং আমি জিজ্ঞাসা করলাম, এগুলো আমি কালকে থেকে পরশুদিন থেকে লিখতে দেবো আপনাদেরকে। এর মাঝে আমাদের কি হবে, গিভেন নেমের যে শীটটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। কালকে যদি আমরা 3 কলাম শেষ করে ফেলি, পরশুদিন আমাদের বাকি 3 কলাম শেষ হয়ে যাবে। তার মানে যখনই আমরা নামগুলো শুরু করবো তখন আমাদের অটোমেটিকলি গিভেন নেমটা শেষ হয়ে যাবে। তারপর আমাদের জন্য নামগুলো ধরতে আরো একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, এই যে গিভেন নেম গুলা দেওয়া হলো, যে শীটটা দেওয়া হলো আপনাদেরকে পড়ার জন্য বলা হলো, এক্সাম না হবে, এই নাম্বার কিন্তু আপনাদের ফাইনাল যে এক্সাম হবে এটার সাথে কিন্তু অ্যাড হবে। এই সবগুলো মার্ক কিন্তু এখন থেকে যতগুলো পরীক্ষা নিব সবগুলো পরীক্ষার মার্কই কিন্তু আমাদের ফাইনালের সাথে অ্যাড হবে এবং এই সবগুলো মার্ক যোগ হয়ে তার সিলেকশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। ওকে স্যার, এক্সাম কি আগামীকাল হবে? হ্যাঁ, এক্সাম আগামীকাল হবে। প্রতিদিন যখন আমি আজকে পড়া দিব সেই পড়াটার এক্সাম আগামীকালকে হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের কি শুক্রবার ক্লাস হবে? না ভাই, শুক্রবার ক্লাস হবে না। আমাদের শুক্রবার সপ্তাহে একদিন বন্ধ থাকবে, সেটা হচ্ছে শুক্রবার দিন। এরপর যদি অফিস কোনো কারণে বন্ধ দেয় কিংবা কোনো সরকারি ছুটি থাকে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগে ভাগে জানাই দেব, কিন্তু নরমালি আমাদের উইকেন্ড হচ্ছে ফ্রাইডে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটা হচ্ছে, কাল যে এক্সামটা হবে এটা কি গিভেন নেমের যে থার্ড কলাম পর্যন্ত ওই পর্যন্তই হবে নাকি? জি আপা, এটাই হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ জি বলেন। আমাদের তো স্যার প্রোডাকশন বেস স্যালারি, তাই না স্যার? আমাদের এই যে পেজ গুলা বা এই পিকচার গুলা যে আমরা এগুলা করব, ডাটা এন্ট্রি করব, এগুলা প্রতিটা পেজের জন্য বা পিকচারের জন্য মানে কত টাকা করে বা কিভাবে? আচ্ছা, এগুলো হচ্ছে ফিল্ড ওয়াইজ রেট। ফিল্ড ওয়াইজ রেট, এই যে আমরা কিছুক্ষণ আগে কিছু নাম দেখলাম না, সারনেম, গিভেন নেম, যেমন জেমস, তারপর দেখলাম হচ্ছে এগনেস, জোসেফ, এরকম এক একটা করে নাম দেখলাম না? জি স্যার। এগুলো বলা হয় ফিল্ড। এটা কিসের ফিল্ড? গিভেন নেমের ফিল্ড। এই এক একটা নামের জন্য আপনাকে এক একটা করে পেমেন্ট দেওয়া হবে। সেটা হইতে পারে এক এক প্রজেক্টে এক একটা। এখন বর্তমানে আমি আপনাকে উদাহরণ দিতে পারি এরকম ভাবে, সেটা হচ্ছে যে আপনি যদি একটা গিভেন নেম লেখেন, মনে করেন জেমস লেখেন, জেমসের জন্য আপনাকে 10 পয়সা দেওয়া হবে। তারপর আপনি এটার সাথে একটা সারনেম লিখলেন, মনে করেন উইলিয়াম, এটার জন্য মনে করেন আপনাকে আবার 10 পয়সা দেওয়া হবে। দুইটা নাম লিখলেন আপনি, জেমস আর উইলিয়াম, তাহলে কত পয়সা হলো? 20 পয়সা। এরকম করে মানে 7-8টা ফিল্ড বা 10-12টা ফিল্ড নিয়ে একটা রেকর্ড হয়, একটা এন্ট্রি হয়। এই এক একটা এন্ট্রি, এইখানে যতগুলো ফিল্ড থাকবে সবগুলা ফিল্ড মিলে টাকাগুলো যোগ করে যতগুলো হয় ততগুলো মিলে আমাদের রেট হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন এই রেটটা কি হবে? রেট হচ্ছে আপনার যত ফিল্ড বেশি রেট তত বেশি। এখন আমরা যে প্রজেক্টটা করতেছি, আপনারা যে প্রজেক্টটা শুরু করবেন, আপনাদের এই প্রজেক্টে প্রায় পার রেকর্ডে হচ্ছে যে 1 টাকা 40 থেকে 50 পয়সার মতো পড়ে।
বুঝতে পারছেন? জি জি জি। আর একটু পরিষ্কার বুঝবেন, যখন আমি সফটওয়্যারটা দেখাবো, সফটওয়্যার দেখায় আপনাদেরকে এন্ট্রি করে দেখাবো, তখন আপনারা একটা এন্ট্রি শেষ করতে কি কি ফিল করা লাগে এবং একটা এন্ট্রি করতে কত সময় লাগে এবং একটা এন্ট্রিতে কি কি ফিল্ড আছে, কি কি ফিল্ড আপনাকে ফিল আপ করতে হবে, সব বলে দেবো। সব বলে দিয়ে তখন যদি আমি আপনাকে রেটটা বলি, তাহলে আপনার রেটটা বুঝতে কোনো অসুবিধা হবে না। জি জি। ঠিক আছে স্যার, রেটটা কি আবার বলা যাবে? আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল তাই বুঝতে পারিনি। আচ্ছা শিখেন আচ্ছা, তারপর। সবাই একটু ধৈর্য ধরুন, আমি রেটটা 2-1 দিনের মধ্যে আপনাদেরকে পরিষ্কার করে বুঝাই দেবো। এখন আমরা যদি আমি বলি যে 1 থেকে 1.5 টাকা রেট হবে এক একটা প্রজেক্ট, এক একটা এন্ট্রির জন্য, এখন 1 থেকে 1.5 টাকা রেটটা কিভাবে হবে, এখন এটা বুঝাইতে হলে আপনাদের আরো 2-1টা ক্লাস করতে হবে, যে সারনেম কোনটা, গিভেন নেম কোনটা, জেন্ডার কোনটা, তারপরে হচ্ছে ফাদার নাম, মাদার নেম, তারপরে হচ্ছে তার বার্থ প্লেস, তারপর হচ্ছে তারিখ, ডেট। এই ফিল্ডগুলো আমরা প্রথম দিন দেখছিলাম না? জি স্যার। জি স্যার। আমরা কি ইমেজে এই হ্যাঁ, এই যে ইমেজের মধ্যে যে ফিল্ডগুলো আছে সবগুলো ফিল আপ করার পরে তখন আমাদের একটা রেট দাঁড়াবে। এখন এই রেটটা কিভাবে দাঁড়াবে? ফিল্ড ওয়াইজ। যেমন একটা মানুষের নামের কয়টা অংশ থাকে বলেন তো? স্যার 3টা মেবি থাকে স্যার, তার মধ্যে May- 2টা আমরা করি স্যার। আচ্ছা, মেবি 3টা থাকে। আমি শেয়ার দিই না, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, আপনাদের দেখুন। দেখতে পাচ্ছেন? জি স্যার। কি লিখলাম বলেন তো? জন উইলিয়াম। জন উইলিয়ামস। জন উইলিয়ামস। আমরা তো সবাই তো যে কোনো ইন্টারনেটের মধ্যে যে কোনো ফর্ম ফিল আপ করছি, তাই না? ফর্ম ফিল আপ করার পর সেখানে আমাদের পিওর সারনেম, সারনেম। গিভেন নেম। এইভাবে ছিল, তাই না? জি স্যার, কিছু কিছু জায়গায় স্যার এরকম পাওয়া যায় স্যার। কিছু কিছু জায়গায় এরকম পাওয়া যায়। যেহেতু এরকম পাওয়া যায়, সেহেতু এগুলোর একটা মানে আছে। তো সারনেম আর গিভেন নেম কি, কারো কোনো ধারণা আছে? তো সারনেম হচ্ছে বংশগত নেম মনে হয়, জি স্যার। সারনেমটা পদবি হবে। আর গিভেন নেম যেটা নাম দিয়ে দেয়। অরিজিনাল নাম। যেমন স্যার আমাদের বাঙালিদের মধ্যে আহমেদ, চৌধুরী এগুলা। সরি বুঝি নাই, কি? আহমেদ, চৌধুরী এগুলা কি শুনে? আচ্ছা ঠিক আছে। আর কেউ, আর কারো ধারণা আছে? খান মন্ডল। স্যার বংশগত নাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে। অনেকে অনেক অ্যান্সার দিচ্ছেন, সবগুলো ঘুরাই ফিরাই ঠিক আছে। তাহলে আরো স্পেসিফিক ভাবে যদি আমরা জানি, সারনেম আর গিভেন নেমটা হচ্ছে কি? সারনেমটা হচ্ছে বংশের নাম বা বংশ পদবী। বংশ নেম, পদবী। হ্যাঁ, বংশ নেম অথবা বংশের পদবী, সেটা হচ্ছে সারনেম। যেমন মনে করেন বাংলাদেশে যেগুলো আছে আমরা, যেমন খান, সৈয়দ, চৌধুরী, মিয়া, এগুলো হচ্ছে কি? বংশ। এই বংশগুলোর নাম যেটা থাকে সেটা হচ্ছে সারনেম। যেমন খান, খানটা হচ্ছে কি? আহমেদ খান, বা মনে করেন রহিম খান বা রহিম চৌধুরী, তাহলে চৌধুরীটা হচ্ছে তার কি? সারনেম। সারনেম। এখন এই যে চৌধুরী বংশে যারা জন্মগ্রহণ করে, মনে করেন আমি রহিম, এখন আমি যদি রহিম যদি মনে করেন আমি চৌধুরী বংশে জন্মগ্রহণ করি, তাহলে আমার নাম কি হবে? রহিম চৌধুরী। এখন আমার যদি ছোট আর একটা ভাই থাকে, তাহলে তার সারনেম কি হবে? সেও কিন্তু চৌধুরী, আমিও চৌধুরী, দুইজনই কিন্তু চৌধুরী, আমার বাবাও কিন্তু চৌধুরী, তাহলে আমরা সবাই চৌধুরী হলাম। চৌধুরী হচ্ছে আমাদের বংশ। এখন এই পরিবার থেকে আমাদেরকে কিছু নাম দেওয়া হবে। আমরা কি পেলাম? আমরা প্রথমে পেলাম অটো নাম কিছু পাইলাম। এই পরিবারে যারা জন্মগ্রহণ করবে, আমার বাবা, তারপরে আমরা যারা হইছি তারা সবাই চৌধুরী, আমার চাচা যদি থাকে তার ঘরে সন্তান যারা হবে তারাও চৌধুরী, আমার দাদার ঘরে যা আছে সব চৌধুরী। এটা অটোতে সব চৌধুরী। কিন্তু এদের মধ্যে কি যারা আবার জন্মগ্রহণ করে, এদের মধ্যে আবার নাম কিছু কিছু নাম সবার নামকে সবাইকে কিছু ফ্যামিলি থেকে নাম দিয়ে দেয়। যেমন মনে করেন আমি জন্মগ্রহণ করছি, আমার বাবার ঘরে আমার নাম বড়, আমার জন্য নাম দিচ্ছে রহিম, তাহলে আমি হয়ে গেলাম রহিম চৌধুরী। আমার ভাই, ছোট ভাই জন্মগ্রহণ করছে, তার নাম রাখছে এবার করিম, তাহলে সে কি হয়ে যাবে? করিম চৌধুরী। তাহলে চৌধুরী হচ্ছে সারনেম। আর এই যে রহিম এবং করিম, এই যে পরিবার থেকে যে নামগুলা দেওয়া হলো, এটাকে বলা হয় গিভেন নেম। কি নেম? মানে পরবর্তী পর্যায়ে প্রদান করা হচ্ছে, এক একজনকে এক একটা প্রদান করা হচ্ছে।
কিন্তু সারনেম কিন্তু প্রদান করা হয় না, সারনেম দেওয়াও যায় না, নেওয়াও যায় না। দেওয়া নেওয়া যায়? আপনি ইচ্ছা করলে কি আপনার সারনেম চেঞ্জ করতে পারবেন? না স্যার। বংশ চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, আপনি রহিমা আপনি চৌধুরী আছেন, আপনি ইচ্ছা করলে কিন্তু খান লাগাতে পারবেন না। এটা লাগান, সেটা অন্য হিসাব, কিন্তু অরিজিনালি কিন্তু আপনি সুইচ করতে পারবেন না। অটোমেটেড। এটা অটো সিস্টেম, এটা অটোতে চলে আসবে। এটা আপনি ইচ্ছা না করলেও এখন কেউ যদি বলে আপনাকে চৌধুরী দিব না, তাও সম্ভব না, কারণ আপনি ওই পরিবারে জন্মগ্রহণ করছেন, ওই চৌধুরী আপনার অটোতে লেগে যাবে। তাহলে আমরা সারনেম গিভেন নেমটা কি বুঝতে পারলাম। এখন আমরা ইমেজের মধ্যে কিভাবে বুঝতে পারবো? সারনেমে আরেকটা নাম আছে, বলেন তো কি নাম? নিকনেম। না, নিকনেম তো ডাক নাম। নিকনেম তো ডাক নাম। লাস্ট নেম। লাস্ট নেম। লাস্ট নেম আরেকটা নাম আছে, ফ্যামিলি নেম। হ্যাঁ। তাহলে আমরা সারনেমের কয়টা নাম পেলাম? সবাই লিখেন এগুলা। সারনেম, লাস্ট নেম, ফ্যামিলি নেম। এই তিনটা জিনিসই একই। তিনটা জিনিসই কি একই স্যার। সারনেম, লাস্ট নেম, ফ্যামিলি নেম একই। আর গিভেন নেম, এটার অল্টারনেটিভ কি আছে? এটার অল্টারনেটিভ আছে ফার্স্ট নেম। ম্যাম নিকনেম দাও না। সবাই বুঝতে পারছি? লিখছি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে বললাম সারনেম মানে লাস্ট নেম, লাস্ট নেম মানে ফ্যামিলি নেম, ফ্যামিলি নেম মানে লাস্ট নেম, লাস্ট নেম মানে সারনেম। সব ঘুরাই ফিরাই একই জিনিস। স্যার নেকনেম দেওয়া যায় না? নিকনেম? হ্যাঁ। নিকনেম অফিশিয়াল ভাষায় কোনো নিকনেম নাই। আপনার বন্ধুরা আপনাকে ডাকে এক নামে, আপনার মা বাবা নামে ডাকে আরেক নামে, আপনার না ওইটাও তো একটা নাম, ওই ক্ষেত্রে আমি বললাম। না, ওই নাম, এই নামগুলো আমরা নিকনেম গুলো সাধারণত কোথাও ইউজ করি না। কোনো ফর্মাল ক্ষেত্রে আপনি কি নিকনেম ইউজ করেন? চাকরির ক্ষেত্রে, সার্টিফিকেটের ক্ষেত্রে? না না না, ওগুলা নাই, ওগুলা আমরা ইউজ করব না। জি স্যার। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, এটা সারনেম বা লাস্ট নেম বা ফ্যামিলি নেম, আর হচ্ছে গিভেন নেম অথবা ফার্স্ট নেম। তাহলে এইখানে যে নামটা আছে, এই নামটার মধ্যে লাস্ট নেম কোনটা বলেন? উইলিয়াম। উইলিয়াম লাস্ট নেম, সারনেম। তাহলে উইলিয়ামস, কারণ আমরা যেটা জানলাম যে লাস্টে যেটা থাকবে সেটাই লাস্ট নেম, লাস্টে যেটা থাকবে সেটাই সারনেম, লাস্টে যেটা থাকবে সেটাই ফ্যামিলি নেম, যদি এইভাবে নাম থাকে। মনে থাকবে? তাহলে সহজ ভাষায় যদি আমরা এখানে এটা লাস্ট লিখছি এই কারণে আপনাদের কি বোঝার সুবিধার্থে, যে লাস্টে যে নামটা থাকবে সেটাই হচ্ছে কি লাস্ট নেম। তো লাস্ট নেমটা কি আছে? উইলিয়ামস। উইলিয়ামস। তাহলে ফার্স্ট নেম কি হবে? জন। জন। এবার যদি বলি সারনেম কি হবে? উইলিয়ামস। ফ্যামিলি নেম কি হবে? উইলিয়ামস। এখন এই নামটাকে আমি বা ইমেজে বা যে কেউ তিনটা নামে ডাকতে পারে, তিনটা নামে কি করতে পারে? বলতে পারে। তাহলে আপনাকে এই তিনটা নামই একই অর্থ, যেগুলোকে আমরা বলি সমর্থক শব্দ। কি শব্দ? সমর্থক শব্দ। এই সমর্থক শব্দ অ্যান্সার একটাই, যে একটা জিনিসকে বোঝাবে। যেমন পানি, পানি তো অনেক সমর্থক শব্দ আছে না? জি স্যার। সেরকম সারনেম, লাস্ট নেম, ফ্যামিলি নেম সবগুলা একই। তাহলে এই জন্য আমরা লাস্ট নেম বললে একটু সুবিধা হয় কি, লাস্ট নেম বললে হয় কি, লাস্টে যে নেমটা আছে সেটাই লাস্ট নেম, ফার্স্টে যেটা নাম আছে সেটাই ফার্স্ট নেম। ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। ওকে, নেক্সট আমরা এরকম তো দুইটা নাম থাকলে হলো, যদি এরকম থাকে মাঝখানে আরো জন থমাস উইলিয়াম, এখন কি হবে? উইলিয়াম লাস্ট নেম, গিভেন নেম জন থমাস। তাহলে আমাদের বেসিক রুলস হচ্ছে যে লাস্টে যেটা থাকবে সেটা লাস্ট নেম, বাকি যা থাকবে সবগুলোই ফার্স্ট নেম বা গিভেন নেম। কারণ ফ্যামিলি নেম কখনো দুইটা হয় না, সারনেম কখনো দুইটা হয় না, লাস্ট নেম কখনো কি হয় না? দুইটা হয় না। দুইটা নাই। একটা মানুষের দুইটা ফ্যামিলি বা বংশ পরিচয় দুইটা থাকে না, খান সৈয়দ দুইটা একসাথে থাকবে না। এরকম পাইছেন কখনো? না স্যার। একটা লোক একটা ফ্যামিলিতেই থাকে, নয় সে খান, নয় সে চৌধুরী, নয় সে মিয়া, নয় সে আর কি আছে শেখ। তাহলে এই বাকি যা আছে সবগুলো কি এসে পড়বে? গিভেন নেমে এসে পড়বে।
ক্লিয়ার? এখানে যদি আমাদের আরেকটা অপশন দেওয়া থাকে নিচে মিডল নেম, তাহলে কি হবে? মিডল নেম কি হবে বলেন তো? থমাস। যদি মিডল নেমটা না থাকে তাহলে থমাসটা কোথায় যা বসবে? গিভেন নেমে। গিভেন নেমের ঘরে। আর যদি মিডল নেমের ঘর থেকে তাহলে কোথায় চলে আসবে? মিডল নেমের ঘরে। এটা সবাই ক্লিয়ার? Yes, sir. কোনো কনফিউশন থাকলে বলেন এখানে। না স্যার। স্যার আপনার মাঝে মধ্যে মানে মেডিন নামটা থাকে, মেডিনটার জিনিসটা কি? মেডেন নেমটা আমরা একটু পরে আসি, হ্যাঁ আমরা আগে এটা শেষ করে নিই, মেডেন নেমটা আমরা আসবো। মধ্যম নামটা ইতিমধ্যে এইটুকু কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এরপর আমরা নামের আগে কিছু প্রিপজিশন যুক্ত করি। আমরা নামের আগে কিছু প্রিপজিশন যুক্ত করি না? যেমন ধরেন মিস্টার, মিসেস, মিস, ডক্টর, প্রফেসর, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, জেনারেল, লিখি না? এগুলো হচ্ছে কি প্রিপজিশন, যেগুলো প্রি মানে পূর্বে বসে, এগুলোকে বলা হয় প্রিফিক্স। কি বলা হয়? প্রিফিক্স। তাহলে প্রিফিক্স কি হতে পারে? প্রিফিক্স। তো প্রিফিক্স কি থাকতে পারে? মিস্টার, ডক্টর, তারপর কি এমআরএস, তারপরে এমএস, ডিআর। এই কয়টাই সাধারণত থাকে, সাধারণত থাকে। এছাড়া আরো কিছু প্রফেশন থাকে। কি থাকে? প্রফেশনটা কি? যেগুলো ডিগ্রি হাসিল করতে হয়। সব প্রফেশনে কিন্তু আসে না। আমি একজন দিনমজুর, লেবার দিয়ে কিন্তু আমার প্রফেশন আমি এখানে প্রিপজিশন অ্যাড করতে পারবো না। যেগুলো কি অর্জন করতে হয়? ডিগ্রি অর্জন করতে হয়। যেমন মনে করেন ইঞ্জিনিয়ার, আমি চাইলে সহজে ইঞ্জিনিয়ার হতে পারবো না, তাই না? প্রফেসর আমি ইচ্ছা করলে হতে পারবো না। তারপর ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারপরে আর্মির র্যাঙ্ক, ডিফেন্সের যে র্যাঙ্ক গুলো আছে, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর, জেনারেল, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রিফিক্স, যেগুলো নামের পূর্বে বসে। ঠিক আছে, সবাই লিখছেন এটা? এরপরে আরো কিছু জিনিস থাকে নামের শেষে থাকে। বলেন তো কি থাকে? সাফিক্স। কি থাকে? সাফিক্স কি থাকে? জুনিয়র, জেআর, সিনিয়র, তারপরে 1, তারপর থাকে 2, এটা হচ্ছে রোমান সংখ্যা, তারপর হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে 5। সাধারণত 5 পর্যন্ত থাকে, আরো থাকতে পারে, আমি 5 পর্যন্ত বললাম আর কি। তাহলে সাফিক্স জুনিয়র, সিনিয়র, 1 2 3 4 5। জুনিয়র সিনিয়রটা হচ্ছে কি? আমেরিকায় ম্যাক্সিমাম দেখবেন যে পিতা আর পুত্রের একই নাম থাকে। যেমন জর্জ বুশ, সিনিয়র বুশ মানে পিতা, আর এর জুনিয়র বুশ তার ছেলে। তো পিতা পুত্রের অনেক সময় নাম চেঞ্জ করে না, একই সারনেম দিয়ে ডাকে, তখন কি লাগাই দেয় সাথে জুনিয়র আর সিনিয়র সাফিক হিসেবে লাগাই দেয়। বাংলাদেশে যে খেলোয়াড় আছে দেখবেন যে এনামুল হক জুনিয়র, আবার আরেকটা আছে এনামুল হক, দুজন আছে না? এখানে কিন্তু এনামুল হক জুনিয়র, এনামুল হক সিনিয়র। এখানে জুনিয়র সিনিয়রদের ছোট বড় বোঝানো হয়েছে। আমরা এই শব্দটা অনেক ইউজ করি, জুনিয়র সিনিয়র, আমি তোমার সিনিয়র, তুমি আমার জুনিয়র। জুনিয়র সিনিয়র যেটা হচ্ছে সেটা হচ্ছে জে আর এস আর, এগুলোর নামের শেষে থাকে। সবাই বুঝতে পারছে এটুকু? জি স্যার। কার কোনো কোশ্চেন থাকলে বলেন। এগুলো লিখছেন? জুনিয়র সিনিয়র লিখছেন? জি স্যার। আচ্ছা, আমি এখন একটা নাম জি স্যার। জি স্যার। মিস্টার জন থমাস উইলিয়াম সিনিয়র। প্রিফিক্স কি হবে বলেন তো এখন? মিস্টার। মিস্টার। আর সাফিক্স কি হবে? সিনিয়র। কে সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এবার আমরা আরেকটু ভ্যারাইটিস জিনিস দেখব। এটা দিয়ে দিই, হ্যাঁ। এইখানে মনে করুন আমি একটা কমা দিলাম, কি দিলাম?
কমা দিলাম। এই কমা দেওয়ার কারণে এখন সারনেম গিভেন নেমটা চেঞ্জ হয়ে যাবে। সারনেম গিভেন নেমটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সব লিখে রাখেন, যদি নামের মধ্যে কমা দেওয়া থাকে, ফুল স্টপ না, নামের মধ্যে কি থাকে? কমা। ফুল স্টপ কিন্তু না, বারে বারে খেয়াল করেন, ফুল স্টপ না, কমা। যদি কমা দেওয়া থাকে নামের মধ্যে, তাহলে কমার আগে যে নামটুকু থাকবে, এই যে নামটুকু আছে, এটা হচ্ছে যে আপনার সারনেম হয়ে যাবে। কি হয়ে যাবে? সারনেম। আর বাকি পরের টুকু যা থাকবে সবগুলো কি হয়ে যাবে? গিভেন নেম। মনে থাকবে, এই একটা কমা দেওয়ার কারণে পুরো ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। পুরো ফরম্যাটটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল লাস্টেরটা লাস্ট নেম, ফার্স্টেরটা ফার্স্ট নেম ছিল, তাই না? এখন কমা দেওয়ার কারণে কি হয়ে গেল? কমার আগেরটা হচ্ছে লাস্ট নেম, আর কমার পরে যা থাকবে সব হচ্ছে ফার্স্ট বা গিভেন নেম। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আপনাদের কোশ্চেন কিভাবে হবে? ফাইনাল এক্সাম হবে না? ফাইনাল এক্সাম হবে বা এমনি এক্সাম হবে। সেই এক্সামে কি হবে? আমি এরকম একটা নাম দিব, একটা নাম লিখে দিব, এরকম দেওয়ার পরে এরকম বক্স করে থাকবে, প্রিফিক্স, সারনেম, গিভেন নেম, মিডল নেম, সাফিক্স। আপনারা কি করবেন? এই নাম থেকে কোন নামটা গিভেন নেম, কোন নামটা সারনেম, কোন নামটা প্রিফিক্স, কোন নামটা সাফিক্স, এইভাবে লিখে দিবেন, ভাগ করে। সবাই ক্লিয়ার? পরীক্ষাটা কিভাবে হবে? স্যার প্রতিদিন কিভাবে লিখে দিব এটা? এই যে আমি যেভাবে লিখছি সেভাবে। মানে এটা ফাইলটা কি আপনাকে জিমেইলে পাঠাতে হবে বা ফেসবুকে এমন? এটা কিভাবে দিতে হবে সেটা কালকে পরীক্ষা নিব, কালকে দেখাই দিব। ঠিক আছে? এখন দেখেন আপনারা কিভাবে লিখতে হবে সেটা, মাধ্যমটা আমি পরে বলে দিব। অ্যান্সার করতে হবে কিভাবে সেটা আগে দেখেন। মাধ্যমটা নিয়ে আমাদের টেনশন নাই, মাধ্যম বের হয়ে যাবে। এটুকু সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার একটু এটা বলেন স্যার। কি বলেন? কি স্যার আরেকবার একটু এটা রিপিট করুন স্যার। আচ্ছা, কমা থাকলে পরে স্যার কি করা লাগে একটু রিপিট আমরা করেন। কি করতাম? আমরা মনে করেন এখানে একটা কমা নাই, এখন কি হলো? লাস্টেরটা লাস্ট নেম, বাকি এগুলা যা আছে সব ফার্স্ট নেম, তাই না? ফার্স্ট নেম। কোন ডাউট আছে? নাই। এখন মনে করেন এই জনের পরে একটা কমা দেওয়া আছে, এখন উত্তরটা কি হবে? লাস্ট নেম কোনটা হবে? জন হবে, কারণ নিয়মটা হচ্ছে কমা, যদি নামের মধ্যে কমা থাকে তাহলে কমার আগে যেই নামটা থাকবে সেটাই হচ্ছে লাস্ট নেম, ফ্যামিলি নেম, সারনেম, যেটাই বলি সেটা, আর বাকি যা থাকবে সবগুলো হচ্ছে গিভেন নেম। এবার ক্লিয়ার? জি স্যার। পরীক্ষাটা কিভাবে হবে সেটা ক্লিয়ার? জি স্যার। পরীক্ষাটা কিভাবে হবে স্যার? না স্যার, পরীক্ষা তো ক্লিয়ার না। কি বলেন পরীক্ষা ক্লিয়ার না? জি স্যার, এটা যদি কোশ্চেন মাধ্যম আমি পরে বলবো, জমা দিবেন কিভাবে, আপনি লিখবেন কিভাবে সেটা আগে বলেন। সেটা ক্লিয়ার স্যার। বাস শেষ। মাধ্যম অর্ধেক কথা শুনেন আর অর্ধেক শোনেন না কেন? মাধ্যমটা আমি বলি না, মাধ্যমটা আমি কালকে বলে দিব। মাধ্যম আমাদের মাথা ব্যথা না, আপনি জানতে পারলে আপনি লিখতে পারবেন। সেটা কাগজে লেখেন, মাটিতে লেখেন, তলা পাতায় লেখেন, আর এই লিখাটা শিখেন, দেন আপনি যে কোনো একটা জায়গায় লিখতে পারবেন। ঠিক আছে? তারপর আমি বলে দিই, লিখবো আমরা ফেসবুকের মধ্যে লিখবো। এখন কিভাবে ফেসবুকের মধ্যে লিখবো? ইজি একটা জিনিস, সেটা হচ্ছে আমাকে আপনারা ইনবক্স করছেন না ওই পেজের মধ্যে দিয়ে অনেকে? জি। ইনবক্স কিভাবে করছেন? ওই ইনবক্সে গেছেন, আপনি সেন্ড অপশনে গিয়েছেন, সেন্ড অপশন দিয়ে যা লিখছেন আমার কাছে চলে আসছে না? এবং সাথে আপনার নামটাও চলে আসছে। জি স্যার। আমরা পরীক্ষা যখন দিব, আমি জন থমাস উইলিয়ামটা লিখে দিব, এইরকম স্ক্রিনে দেখাবো। আপনি কি করবেন? আপনার খাতা দরকার, কোথায় লিখবেন? আপনি ফেসবুকে সেন্ড অপশনে যাবেন, সেন্ড অপশনে গিয়ে এটা লিখে দিবেন। এইভাবে আমি যেভাবে লিখছি ওইভাবে লিখবেন। লেখা যাবে না? জি স্যার। এখন লেখা শেষ হলে আপনি সেন্ড দিলে কি কার কাছে আসবে? আপনার কাছে। আমার কাছে চলে আসবে। তাহলে আমি আপনার নামটাও পাবো, আপনি কি অ্যানসার দিচ্ছেন সেটাও পাবো। এখন আপনি সঠিক লিখলেন কি ভুল লিখলেন সেটা আমি সাথে সাথে আপনার একটা মার্ক করতে পারবো। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ইনবক্স মানে কি বুঝলাম না স্যার, ইনবক্সে কি প্রেজেন্ট হয়েছিল প্রথম দিন? আচ্ছা ঠিক আছে, আমরা কালকে প্র্যাকটিক্যালি এটা দেখবো। এখন যারা বুঝতে পারছেন, এখানে ম্যাক্সিমাম লোক বুঝতে পারছেন, এম আই রাইট? জি স্যার। জি স্যার। গুটি কয়েকজন আমরা বুঝতে পারি না। ওকে ঠিক আছে, যারা বুঝতে পারে তাদের জন্য কালকে ক্লাস। যখন পরীক্ষা শুরু হবে, পরীক্ষার আগে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব। এখন যতই বলি কালকে আমাকে আবার দেখাইতে হবে, তো এক কাজ আমি দুইবার করতে চাচ্ছি না। জি স্যার। ঠিক আছে? আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটা টিপস দিতে পারি।
এই যে এখানে আপনারা যারা আছেন, হ্যাঁ, তারা একটা কাজ করতে পারেন। অনেকে আছেন একটু ভালো বুঝতেছেন, অনেকে হয়তো একটু বুঝতেছেন কম, অনেকে হয়তো নেটের আপ ডাউনের কারণে ভালোভাবে বুঝতেছেন না, কিন্তু তার আগ্রহ আছে। তাহলে আপনারা কি করতে পারেন, এই গ্রুপের বাইরে একটা গ্রুপ করতে পারেন আপনারা নিজেরা, যে কোনো একজন অ্যাডমিন হয়ে যান, একটা গ্রুপ করেন, যারা যারা ইচ্ছুক সেই গ্রুপে অ্যাড হয়ে তারা আপনারা কে কি বুঝলেন কে কি বুঝেন নাই সেখানে একজন আরেকজনকে কোশ্চেন করেন, অ্যান্সার দেন, নিজেরাই অনেকটা ক্লিয়ার হয়ে আসবে। জি স্যার, ভালো আইডিয়া। বুঝতে পারছেন? তা আপনারা এখান থেকে যে কোনো একজনের দায়িত্বটা নিয়ে সবাইকে অ্যাড করেন, যারা যারা অ্যাড করতে ইচ্ছুক। তবে আমি চাইবো সবাই ওইখানে পার্সোনালি আলাপ না করে এখানে যেগুলো আমরা আলোচনা করছি সেগুলো নিয়ে আরেকটু আলোচনা করেন, তাহলে হবে কি আপনাদের অনেক সুবিধা হবে। স্যার আর একটা কথা, জি বলেন। স্যার এই ব্রেক টাইমটা 1:10 থেকে 1:40 পর্যন্ত দেওয়া যায় না? মানে নামাজের টাইমটা, খাওয়ার টাইমটা দুটো ওর সাথে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা বুঝতে পারছি। 1:10 থেকে যদি আমরা নিয়ে আসি 1:40 পর্যন্ত, দুইটার মধ্যে আমাদের ক্লাসই শেষ। দুইটার মধ্যে মানে 20 মিনিটের জন্য আমরা আবার ফেরত আসবো। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে দেখেন, আমরা নামাজের ব্রেকটা দিব, আমাদের নামাজের সময় কিন্তু আমরা যদি ধরি 2টা 2:30 পর্যন্ত আমরা নামাজ পড়তেই পারি। হ্যাঁ, দ্বিতীয়ত পড়াতে হচ্ছে, যাবে স্যার, কিন্তু জামাতটা পড়া যাবে না হ্যাঁ আর কি। ঠিক আছে, জামাত ধরা দরকার, ঠিক আছে, আমিও সেটা জানি। আরেকটা জিনিস দেখেন, আমরা যদি 11:30 থেকে 1টা পর্যন্ত করি, টানা কত ঘন্টা হয়ে যাবে? 1.5 ঘন্টা। একটা ক্লাস টানা 1.5 ঘন্টা করতে আপনিও বোরিং হয়ে যাবেন, আমিও বোরিং হয়ে যাবো। আমার একটু রিফ্রেশমেন্ট দরকার, আপনাদের একটু দরকার। তখন কি হবে, 1 ঘন্টা পর তখন মাথায় আর কিছু ঢুকবে না একটা ব্রেক না দিলে। হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, একটানা এত ক্লাস করলে মাথায় কিছুই ঢুকবে না, ব্রেকটা এই কারণেই দেওয়া। আচ্ছা, এরপর আমরা চেষ্টা করবো আমরা নামাজ ধরার জন্য, কিন্তু নামাজ যদি আমরা ধরি